বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গোসল করতে করতে হঠাৎই চোখ গেল পাশেই কাকিমার কিছু ছোট পোশাক রাখা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিসের কথা বলছি। ওগুলো দেখে একটা অজানা অস্বস্তি মনের মধ্যে কাজ করলেও তাড়াহুড়োর জন্য পাত্তা দিলাম না। আজ আর মনকে আটকে রাখতে পারলাম না। সেখানে পিঙ্ক কালারের দুটো পোশাক ছিল। এই বয়সেও কাকিমা এতটা শৌখিন হবেন জানা ছিল না। আমি পোশাকের সুগন্ধ নিতে লাগলাম। কিছুক্ষণ পর রেখে দিলাম। বেশ টানাটানি করলে আবার কাকি বুঝে যাবে। এরপর আমি গোসল শেষ করে বেরোতে না হতেই দেখি কাকি রুমে ঢুকছেন। আমার নাম অর্ণব, আমি গ্রামের ছেলে, বয়স 21। আমাদের বাড়ি একেবারে সবুজে ঘেরা একটা শান্ত নগরের মধ্যে। এখানে আকাশটা যেন একটু বেশি নীল, বাতাসটাও একটু বেশি সতেজ। শহরে যাওয়ার প্রয়োজন খুব একটা পড়ে না। আমাদের বেশ কিছু জমি জমা আছে, সেগুলো বাবার সাথে মিলে সামলাই। আমার বাবা মায়ের একমাত্র ভাই মানে আমার কাকা বেশ কয়েক বছর আগেই একটা দুর্ঘটনায় মারা যান। কাকিমা তখন বেশ তরুণী। বিধবা হওয়ার পর থেকে বাবা মা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। আমাদের পরিবারের একজন হয়ে ওঠেন কাকিমা। আমি তখন অনেক ছোট, তবে ওনার সৌন্দর্য আর ব্যবহার ছোটবেলা থেকেই মন কাটত। উনি একদমই সাধারণ কিসিমের ছিলেন না। চালচলনে, সাজ পোশাকে, কথাবার্তায় একটা আলাদা আকর্ষণ ছিল। নগরের অন্য মহিলারাও ওনার মতো হতে চাইতেন, কিন্তু তার মধ্যেও একটা নিঃশব্দ শূন্যতা ছিল যা আমি ঠিক তখন বুঝিনি। ঘটনাটা শুরু হয় একদিন সকালে। আমি তাড়াহুড়ো করে স্কুল যাওয়ার সময় দেখি নিজের বাথরুমে পানি নেই। কিছু না ভেবে সোজা কাকিমার বাথরুমে গিয়ে ঢুকে যাই। ভাবলাম চট করে গোসলটা করে নিই। ঢুকেই দেখি কাকিমা ঘুম থেকে উঠে চুল আঁচড়াচ্ছেন। ওনার চোখে মুখে তখনও ঘুমের রেশ। আমাকে দেখে হেসে বললেন, তোমার বাথরুমে পানি নেই? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তাই তোমারটা এলাম একটু। উনি হেসে বললেন, আচ্ছা সাবধানে করো, দরজার ছিটকানিটা একটু খারাপ হয়ে গেছে। আমি হেসে মাথা নাড়লাম। গোসল করতে করতে হঠাৎই চোখ গেল পাশেই কাকিমার কিছু ছোট পোশাক রাখা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিসের কথা বলছি। ওগুলো দেখে একটা অজানা অস্বস্তি মনের মধ্যে কাজ করলেও তাড়াহুড়োর জন্য পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখি কাকিমা একটা নাইট ড্রেস পরে চুপচাপ বসে আছেন বারান্দায়। চুল আঁচড়াচ্ছেন, চোখে মুখে শান্তির ছোঁয়া। এমনভাবে কখনো দেখিনি তাকে আগে। মনে হলো যেন চেনা একটা মানুষকে নতুন চোখে দেখছি। বয়স তখন খুব বেশি হয়নি তার, তবে শরীরে কিছুটা ভারী ভাব এসে গেছে, যা তাকে আরও বেশি আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় করে তুলেছিল। চলতে চলতে হঠাৎ তিনি আমার নাম ধরে ডাকলেন। আমি কাছে গিয়ে বসতেই বললেন, তুমি আমাকে যদি বন্ধু ভেবে কিছু বলতে চাও নিশ্চিন্তে বলতে পারো, অপ্রয়োজনীয় সংকোচ করার কিচ্ছু নেই। ওনার কথায় যেন মনটা শান্ত হয়ে গেল। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার ওনার কথাগুলো মনে পড়ছিল। মনে হচ্ছিল উনি যেন অনেক দিন পর কারুর সঙ্গে একটু খোলামেলা কথা বলতে চাইলেন। রাত তখন প্রায় 2টো। আমি আস্তে করে উঠে পড়লাম। নিজের অজান্তেই পা চলল কাকিমার রুমের দিকে। দরজায় হালকা টোকা দিতেই উনি নিজে এসে দরজা খুললেন। এখনও সেই নাইট ড্রেসে আছেন, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। হেসে বললেন, আচ্ছা দেরি হলো রে, ভাবছিলাম হয়তো আসবি না। আমি হেসে বললাম, আসতে মন চাইছিল, একটু সময় লেগে গেল। উনি হালকা হেসে বললেন, এসো কিছু কথা বলি। আমি বিছানায় বসলাম। কাকিমা বললেন, আলোটা নিভিয়ে দিব? আমি হেসে বললাম, দাও না, আরামদায়ক লাগবে। উনি আমার কাঁধে হাত রেখে একটু আদর করে মাথা নেড়ে পাশের ড্রয়ার থেকে একটা ছোট আলো বের করে দিয়ে বললেন, এই আলোতেই গল্প হবে। তারপর আমরা আরাম করে বসে অনেকক্ষণ গল্প করলাম। পুরনো দিনের কথা, নগরের কথা, ছোটবেলার মজার কাণ্ড, সব কিছু নিয়েই চলছিল আলাপ। সেই রাতে যেন আমি কাকিমাকে একদম নতুন করে চিনলাম। উনি শুধু আমার কাকিমা নন, একজন নারী যার মনেও অনেক না বলা কথা জমে আছে। সেদিনের গল্প যেন আমাদের মধ্যে একটা ভিন্ন রকমের বোঝাপড়া শুরু করে দিল। আমি কাকিকে মনে মনে অনেক দিন ধরেই পছন্দ করতাম। ওনার মধ্যে এমন একরকম সৌন্দর্য ছিল যা শুধু চোখে নয়, মনে গিয়েও লেগে থাকত। নগরের অনেক মেয়ে কাকির মতো সাজগোজ করার চেষ্টা করত। ওনার কথা বলার ভঙ্গি, হাঁটার ধরন সব কেমন জানা মোহময়। প্রায়ই কাকির সঙ্গে আমার গল্প হতো। অনেক সময় হালকা মজা করে বিয়ে শাদী নিয়েও কথা উঠত।
কাকার বিয়ের দিনটার কথা আজও মনে আছে। আমি তখন বাড়ির সব দায়িত্ব একা হাতে সামলাচ্ছিলাম। কাকি তখন একেবারে নতুন, চোখে মুখে একরাশ আনন্দ, সেই হাসিটা এখনও চোখে ভাসে। কিন্তু ভাগ্য বুঝি খুব নিষ্ঠুর। ঠিক 1 বছর পরেই কাকা হঠাৎই আমাদের ছেড়ে চলে যান। পুরো পরিবার ভেঙে পড়েছিল, আর সবচেয়ে বেশি ভেঙেছিলেন কাকি। কারণ কাকা চলে যাওয়ার পর কাকির আর তেমন আপন বলতে কেউ রইল না। তার নিজের বাড়ির অবস্থা ভালো না, মা বাবাও বেঁচে নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই কাকি আমাদের সাথেই থাকবেন। বাড়ির উপরের অংশটা পরিষ্কার করে আমরা ওনার থাকার ব্যবস্থা করি। আমি নিজে হাতে ওনার ঘরের দরজা, জানালা, খাটপত্র, জামা কাপড় সব গুছিয়ে দিলাম, যাতে ওনার কোনো অসুবিধে না হয়। উনি নতুন করে একটু একটু করে আবার নিজেকে গুছিয়ে নিতে শুরু করলেন। আমি চেষ্টা করতাম ওনাকে সব সময় হাসি খুশি রাখতে। কাকি এখন আমাদের বাড়ির উপরতলায় থাকেন, আর ওনার হাসি মুখ আবার ধীরে ধীরে ফিরে আসছে। এই দেখেই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় কাকা চলে যাওয়ার পরও কাকি কিভাবে এতটা ধৈর্য ধরে নিজেকে সামলে নেন, এটা ভাবতেই আমার বুক ভরে যায়। আমি জানি একা থাকা কতটা কঠিন, তাই ওনার পাশে থাকার চেষ্টা করি সব সময়। একদিন সকালে আমি গোসলের জন্য তৈরি হচ্ছি। হঠাৎ দেখি আমাদের বাথরুমে পানি নেই, কিন্তু আমাকে কাজেও যেতে হবে, গোসল করাটা জরুরি। তখন মনে পড়ল কাকির বাথরুমে তো সব সময় পানি থাকে। আমি ওনার ঘরের সামনে গিয়ে বললাম, কাকি, আমাদের বাথরুমে পানি নেই, তোমার বাথরুমটা একটু ব্যবহার করতে পারি? উনি হেসে বললেন, অবশ্যই পারো, কোনো সমস্যা নেই। আমি তোয়ালে নিয়ে ভেতরে ঢুকলাম, দরজাটা সাবধানে টেনে দিলাম, কারণ ছিটকানি কিছুটা নষ্ট। তাড়াতাড়ি করে গোসল করে নিচ্ছিলাম, যাতে কেউ ভুল করে না ঢুকে পড়ে। আজকেও খেয়াল করলাম কাকিমার সেই পোশাক রাখা। হয়তো তিনি আগে গোসল করতে চেয়েছিলেন, কিন্তু আমি ঢুকে পড়েছি। আজ আর মনকে আটকে রাখতে পারলাম না। সেখানে পিঙ্ক কালারের 2টো পোশাক ছিল। এই বয়সেও কাকিমা এতটা শৌখিন হবেন জানা ছিল না। আমি পোশাকে সুগন্ধ নিতে লাগলাম, কিছুক্ষণ পর রেখে দিলাম। বেশ টানাটানি করলে আবার কাকি বুঝে যাবে। এরপর আমি গোসল শেষ করে বেরোতে না হতেই দেখি কাকি রুমে ঢুকছেন। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু কাকি হেসে বললেন, আরে এমন লজ্জার কিছু নেই, তুমি তো আমার সন্তান সম। ওনার মুখে ছিল একরকম মায়া ভরা শান্তি, আর চোখে একটা হালকা বিষণ্ণতার ছাপ। আমি বললাম, আপনি দুঃখ করবেন না কাকি, আমরা সবাই আপনার সাথে আছি। উনি ধীরে ধীরে আমার হাতটা ধরে পাশে বসালেন, বললেন, তুমি আমার খুব আপন, তুমিই তো এখন আমার সবচেয়ে কাছের মানুষ। কাকির মুখেও কথাগুলো শুনে মনে হলো আমি শুধু কেউ একজন না, ওনার একাকিত্বের পাশে দাঁড়ানো একজন আপন, যাকে উনি বিশ্বাস করেন, নির্ভর করেন। তখন বুঝলাম সম্পর্ক সবসময় রক্তের হয় না, অনেক সময় ভালোবাসা থেকেই আসে কাছের মানুষ। আমি তখনও কাকির পাশে তোয়ালে জড়ানো অবস্থায় বসেছিলাম। ভেতরে একটু লজ্জা লাগছিল, কিন্তু কাকির চোখে মুখে যে মমতা আর প্রশ্রয় দেখেছিলাম, সেটা দেখেই মনটা হালকা হয়ে যাচ্ছিল। উনি হেসে বললেন, তুমি আমার জন্য যা করছো সেটা কোনো সন্তানও করে না, তোমায় আমি আশীর্বাদ করি রে। আমি বুঝতে পারছিলাম ওনার জীবনে যে শূন্যটা তৈরি হয়েছে কাকা চলে যাবার পর, সেটা একমাত্র মনোযোগ আর ভালোবাসাতেই কিছুটা ভরাট করা সম্ভব। আর সেদিন মনে হচ্ছিল আমি যেন সেই দায়িত্বটা নিতে চাই। ঠিক তখনই কাকি বললেন, রাতে একটু আমার ঘরে এসো না, গল্প করব, ঘুম আসেই না এখন আর। আমি হেসে বললাম, আচ্ছা কাকি, আসবো। মুখে সাদা সাদা উত্তর দিলেও ভেতরে একরকম অস্বস্তি হচ্ছিল। এই ধরনের পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। ভাবছিলাম কি হবে যদি আমি যাই, আবার কি হবে না গেলে। মন যেন দ্বিধায় জর্জরিত হয়ে পড়েছিল। এরই মধ্যে কিছু অতিথি চলে এলেন বাড়িতে। আমার কাকাতো বোন শ্রেয়া, বয়সে আমার চেয়ে কিছুটা বড়, সুন্দরী আর খুব আধুনিক। সে এসেছিল কাকির কাছে ফ্যাশন টিপস নিতে। আমার একটু ভালোই লাগছিল, ভাবছিলাম রাতের সেই অস্বস্তিকর ডাকটা হয়তো এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু হঠাৎ কাকি বললেন, শ্রেয়া, তুমি বরং আমাকে কিছু সাজের পরামর্শ দাও। আমি কাকির মুখের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে গেলাম। যিনি এতদিন অন্যকে সাজাতেন, তিনি হঠাৎ আজ সাজতে চাইছেন। কথা শেষ না হতেই কাকি আমার হাতে হালকা করে ধরলেন। কেউ দেখেনি বটে, কারণ তিনি টেবিলের পাশে ছিলেন, কিন্তু আমি যেন খানিকটা চমকে গেলাম। জীবনে প্রথমবার এমনভাবে কোনো মহিলা আমার দিকে এগিয়ে এসেছেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে রিয়্যাক্ট করব। পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠার আগেই আমি নিজেকে সরিয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বাবা মা তখন বাড়িতে ছিলেন না, অন্য একটা আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন, তাই বাড়িতে একটু নির্জনতাও ছিল। ওয়াশরুমে বসে ভাবছিলাম কিভাবে পুরো ব্যাপারটা বুঝবো। হঠাৎ বাইরে কাকির কণ্ঠ শুনতে পেলাম। উনি আমার কাজিনদের সঙ্গে গল্প করছিলেন একদম স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই ঘটেনি। তখন কাকি বলছিলেন, আমার যৌবনের সময়টুকু তো একরকম হারিয়েই গেল,
কপালটা হয়তো এমনিই ছিল। ওনার কথায় একটা চাপা কষ্ট ছিল। আর কাজিন বলছিল, কাকিমা, জীবনের পথ তো এখনো শেষ হয়নি, তোমার জন্য ভালো কাউকে পেলে আবার নতুন করে শুরু করতে পারো। সেই কথাগুলো শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বুঝলাম কাকির ভেতরে অনেক না বলা কথা জমে আছে, আর তার আচরণের পেছনেও হয়তো এমন কিছু কারণ রয়েছে যেগুলো আমি আগে ভাবিনি। সকালে বাবা মা বাড়ি ফিরে এলেন, কিন্তু দুপুর নাগাদ বুঝলাম বাড়িতে তখন কাকি আর আমি ছাড়া আর কেউ নেই। আমি ঘরের বাইরে এসে দেখি কাকি লাল রঙের একটা হালকা জামা পরে বসে আছেন। তাকে দেখতে খুব সুন্দর লাগছিল, চোখ ফেরানো কঠিন ছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার দিকে চেয়ে রইলাম। হঠাৎ কাকি হেসে জিজ্ঞেস করলেন, "কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন?" আমি থমকে গিয়ে বললাম, "না কাকি, কিছু না, শুধু আপনার কথা ভাবছিলাম।" কিছুক্ষণের নীরবতার পর কাকি আমার হাতটা ধরে ফেললেন। আমার হাত ঘেমে উঠল। বুঝতেই পারছিলাম না এখন কি করবেন উনি। আমি একটু গলা শুকিয়ে বললাম, "কাকি, প্লিজ এমন কিছু করবেন না, আমি তো আপনার অনেক ছোট, আর এখন তো কাকাও নেই।" উনি চুপচাপ ছিলেন, মুখে একটুখানি হাসি ফুটেছিল, কেমন যেন এক রহস্যময় শান্তি। কাকিমা, মানে পল্লবী কাকিমা, মাঝে মাঝে আমার নাম ধরে ডাকতেন। সেই ডাকটা যেন বুকের মধ্যে কেমন এক রেশ ফেলে যেত। কিন্তু আজকের আচরণটা কেন এমন ছিল সেটা এখনও আমি বুঝে উঠতে পারিনি। কিছুক্ষণ পর কাকিমা নিজের ঘরে চলে গেলেন, কিন্তু সেদিন মন যেন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল কাকিমার সাথে আমার এক অদ্ভুত কাছের সম্পর্ক তৈরি হয়েছে, যেটা শুধু আমরা দুজনেই বুঝি। পরদিন বাবা মা ফিরে এলেন। জানতাম এবার আর কাকিমার সাথে আগের মতো একা সময় কাটানো যাবে না, তবুও দিনগুলো চলছিল। কিন্তু আমি খেয়াল করতাম কাকিমার মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে। উনি অনেক সময় হঠাৎ আমার খুব কাছে এসে দাঁড়াতেন, কিংবা নীরবে পাশে বসতে বলতেন। আমরা অনেক সময় আড্ডা দিতাম, হাসতাম, কিন্তু সব কিছু খুব সাধারণভাবে করতাম, যাতে কেউ কিছু মনে না করে। একদিন একটা ঘটনার কথা আজও মনে পড়ে। আমি ঘরে ছিলাম, বাবা বললেন কাকিমাকে ডাকতে। আমি অপেক্ষা করছিলাম, সবাই বাইরে গিয়েছিল, শুধু আমি আর কাকিমা ঘরে। কাকিমা সেদিন একটা হালকা রঙের কুর্তা পরেছিলেন, যেটা ওকে খুব মানিয়েছিল। আমি তাকিয়েছিলাম। উনি হাসি মুখে বললেন, "অর্ণব, আজ আমি খুব খুশি, জানো, কখনো কখনো মনে হয় তুমি আমার খুব কাছের কেউ।" আমি একটু চুপ করেছিলাম, তারপর হেসে বললাম, "আপনাকে এমন হাসি মুখে দেখলে আমারও ভালো লাগে।" তারপর উনি ফ্রেশ হয়ে এসে জিজ্ঞেস করলেন, "কেমন লাগছে আমাকে?" আমি বিনা দ্বিধায় বললাম, "খুব সুন্দর লাগছে আজ আপনাকে।" সেদিন আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম। সেই মুহূর্তগুলো আমার মনে গেঁথে গেছে। মনে হয় যেন কাকিমাকে সবসময় এভাবেই পাশে পেতে চাই। একদিন কাকিমার বোন বলল, ওর স্বামী গাড়ি চালাতে পারে না, তাই আমাকে যেতে হবে হোটেল পর্যন্ত। মা বললেন, অর্ণব কেন যাবে? আমি বললাম, আমি আর কাকিমা একসাথে গেলে ভালো হয়। মা রাজি হয়ে গেলেন। আমরা একসাথে হোটেলে গিয়ে উঠলাম। আলাদা রুম ছিল আমাদের সবার, কিন্তু আমি লক্ষ্য করলাম কাকিমা একটু চিন্তিত। তাকে এমন দেখে মনটা খারাপ হয়ে গেল। আমি হেসে বললাম, চলুন একটা মুভি দেখি, মন হালকা হবে। আমরা একসাথে একটা ইংলিশ মুভি দেখতে বসেছিলাম। কাকিমা একপাশে বসেছিলেন। হঠাৎ দেখি উনি আমার হাতটা ধরে আছেন। আমি অবাক হয়ে তাকালাম, দেখি কাকিমার চোখে জল। মুভিটা বন্ধ করে দিলাম। আমি ধীরে বললাম, কি হয়েছে? কাকিমা চোখ মুছে বললেন, তোমার কাকাকে খুব মিস করছি। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আমি আছি আপনার পাশে, কখনো আপনাকে একা লাগবে না। কাকিমা শুধু মাথা নাড়লেন, আর আমি অনুভব করলাম এই মুহূর্তগুলো আমাদের মনে থাকবেই চিরকাল। আমরা গ্রামের বাড়িতে ফিরে এলে মা খুব খুশি হলেন। বিশেষ করে কাকিমাকে দেখে তার মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল। মা মনে করেছিলেন কাকিমাকে পাশে রাখা মানে পরিবারে ভালোবাসা ও সুরক্ষা বজায় রাখা। দিনগুলো কেটে যাচ্ছিল। আমার মুখে সবসময় একরকমের হাসি লেগেই থাকত। বন্ধুরা অনেকেই আমাকে দেখে মজা করত, বলতো এই ছেলে আজকাল এমন খুশি কেন? কিন্তু আমি কাউকেই বলিনি আসল কারণটা। আমার দিনগুলো কেটে যাচ্ছিল কাকিমার সাথে গল্প করে, একসাথে রান্না করে, কিংবা কেবল পাশে বসে থেকে। আমি বুঝতে পারতাম কাকিমা যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, তার মনে একটা শূন্যতা রয়ে গেছে। কাকা চলে যাওয়ার পর এই ঘর, এই জীবন সবই তার কাছে যেন নিঃসঙ্গ হয়ে পড়েছিল। মাঝে মাঝে কাকিমা আমার দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যেতেন। তিনি হয়তো ভাবতেন, অর্ণব তো একদিন বিয়ে করবে,